আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় পড়ব। অধ্যায়ের নাম গতি। প্রথমে আমাদের জানতে হবে গতি অর্থ কী। এখন গতি হলো কোনো বস্তুর কোনো পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলে। এখন গতি পারিপার্শ্বিক কেন বলা হবে? সাপোজ এখানে একটা বাস আছে, এই বাসটা এদিকে যাইতেছে। এখন এই বাসটা যে এদিকে যাইতেছে এটা আমরা কেমনে বুঝবো? অন্য কোনো একটা বস্তু এদিকে ধরেন একটা খাম্বা আছে এরকম, অথবা একটা গাছ, এই গাছের সাথে তুলনা করে জানা যাবে যে বাসটা গতিশীল, কারণ গাছটা স্থির, মানে কোনো গতি নেই, তাই গাছের সাপেক্ষে বাসটা গতিশীল। কিন্তু যদি বাসের ভিতর কোনো মানুষ থাকে, সেই মানুষটার কাছে বাসটা গতিশীল মনে হবে না, কারণ সেও বাসের সাথে গতিশীল। এজন্য গতিকে ওর সময় একটা পারিপার্শ্বিকের সাপেক্ষে নেওয়া হয়, কোনো একটা নির্দিষ্ট বস্তুর সাপেক্ষে নেওয়া হয়। তাহলে আমরা গতির সূত্রটা এভাবে বলতে পারি, যদি কোনো পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে তাকে গতি বলে। আবার স্থিতিকেও সমানভাবে বলতে পারি যে কোনো পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন না ঘটে তাহলে তাকে স্থিতি বলে। এখন আমাদের জানতে হবে গতির কত প্রকার, কি কি। আমাদের পদার্থবিজ্ঞানের এখানে কতগুলো গতির নাম বলা হয়েছে। প্রথমেই রয়েছে সরল রৈখিক গতি। এনে বলা আছে এটি সবচেয়ে সহজ গতির উদাহরণ। মানে সরলরৈখিক গতিটা, এটার নাম থেকেই জানা যায় এটা একটা সরলরৈখিক গতি। মানে এটা একটা সরল রেখা, মানে এই গতিটা, এটা একটা বস্তু, এই বস্তুটা এদিক বরাবর একদম একটা সরল রেখায় যেতেছে, তাই একটা সরল রেখায় যেতেছে, তাই বস্তুটার গতির নাম হলো সরলরৈখিক গতি। মানে কোনো বস্তু যদি কোনো সরল রেখার দিকে গতিশীল থাকে তাহলে সে গতিকে সরলরৈখিক গতি বলে। এখানে এই বর্ণনা দেওয়া আছে এছাড়া সরলরৈখিক গতি, যেমন এই যে কোনো বলকে উপরের দিকে ছেড়ে দিলে সেটা সোজাভাবে নামতে থাকে, তাই এই গতি সরলরৈখিক গতি। এরপরে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি নাম থেকেই বোঝা যায় এটা কোনো ঘূর্ণায়মান বস্তুর গতি। মানে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, তো বৃত্তের অবশ্যই একটা কেন্দ্র থাকবে, এবং সেই কেন্দ্রে থেকে বৃত্তে যে পরিধির দূরত্ব সবসময় সব দিকে সমান হয়, এটা আমরা জানি। এখানে আর হলে এটাও আর হবে। তবে ঘূর্ণন গতি থেকেও এটা জানা যায় যে কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কোনো বস্তু যদি সেই বিন্দুকে সমানভাবে সমান দূরত্বে একই সময়ে বস্তুটিকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে তাকে ঘূর্ণন গতি বলে। এ থেকেই জানা যায় যে ঘূর্ণন গতি এটা একটা ঘূর্ণায়মান বস্তুর গতি। ঘূর্ণন গতির এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে, যেমন বৈদ্যুতিক পাখা যেমন বৈদ্যুতিক, মাঝে পাখাটা তিনটা পাখা যে চারিদিকে ঘুরতে থাকে সেটা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করেই ঘুরতে থাকে। এরপরে ঘড়ির কাঁটাও যেরকম ঘুরতে থাকে সেটাও ঘুরতে থাকে। এছাড়া আমাদের যে মহাবিশ্বে যে পৃথিবী যে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এটাও এক ধরনের ঘূর্ণন গতি। এরপর হলো চলন গতি। চলন গতি হলো একটা বস্তু, সে বস্তুটা এমনভাবে গতিশীল থাকবে যেন বস্তুর এদিকে একটা একটা আমরা তো জানি একটা বস্তু অনেকগুলি পরমাণু নিয়ে তৈরি বা কণা নিয়ে তৈরি। সেই বস্তু কণাগুলো ধরেন এগুলো, এই কণাগুলো সবসময় একই দিকে যাবে। মানে এই কণাটা যদি এদিকে যায় তাহলে এই কণাটাও এদিকে যাবে, তাহলে এই গতিটাকে চলন গতি বলে। যেমন আমি এই কলমটাকে যদি এই বরাবর দেই, এই কলমের প্রত্যেকটা বিন্দুই কিন্তু এদিকেই যাবে, অন্য কোথাও যাবে না। তাই এই গতিটি, এরূপ গতিটিকে চলন গতি বলে। আমাদের বইয়ে চিত্রভাবে দেওয়া আছে চলন গতির উদাহরণ, ওই যে প্লেন দিয়ে কীভাবে দেওয়া আছে, সুন্দরভাবে দেওয়া আছে। এরপরে এরপরে আমাদের যে গতিটা দেওয়া আছে ওটা হলো পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি থেকে আমরা বলা যায় যে পর্যায়বৃত্ত গতি হলো একটা গতিশীল বস্তু গতি এমন হবে যেন সেটা নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট দিক দিয়ে যায়। যেমন ঘূর্ণন গতিও আমরা এক ধরনের পর্যায়বৃত্ত গতি বলতে পারি, কারণ এই বস্তুটা যখন এদিকে ঘুরতেছে তখন এই বস্তুটা কিন্তু ঘুরে ঘুরে আবার এই বিন্দু দিয়েই যাচ্ছে, এবং এখান দিয়ে পুরোটা ঘুরে আসতে তার কিন্তু একটা নির্দিষ্ট সময় লাগতেছে, আবার একটা নির্দিষ্ট দিক দিয়ে যাচ্ছে। এই বস্তুটা এদিকেই ঘুরতেছে, মানে এদিক দিয়ে যাইতেছে, এদিক দিয়ে উল্টা দিকে যাইতেছে না। এইটাই হলো পর্যায়বৃত্ত গতি। মানে কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। এরপর আমাদের বই যে গতিটা বলা আছে ওটা হলো সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতিকে দোলনার গতিও বলা হয়, কারণ দোলনা হলো সরল স্পন্দন গতির সবচেয়ে ভালো উদাহরণ। সরল স্পন্দনের গতিটা হচ্ছে এই গতির বেলায় একটা নির্দিষ্ট বিন্দু দুই পাশে বস্তুটা স্পন্দন দিতে হয়। যেমন দোলনা আমরা কি জানি, দোলনা একবার এদিকে যায় আরেকবার এদিকে যায়, মানে দোলনাটা এই বরাবর যে জায়গাটা আছে, এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটাকে কিন্তু দুপাশ থেকেই যায়, দুপাশ থেকে অতিক্রম করে। এই বিন্দুটার একবার এই পাশে যায়, আবার এই পাশে একটা দূরত্বে গিয়ে আবার এই পাশে ফিরে আসে, আবার পিছনে গিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর আবার মাঝে ফিরে আসে, মানে একটা নির্দিষ্ট বিন্দুকে বারবার অতিক্রম করে। এই বিন্দুটা দুই পাশেই বস্তুটা গতিশীল থাকে, তাই এই গতিটাই হলো সরল স্পন্দন গতি। এরপর আমাদের রয়েছে স্কেলার ও ভেক্টর রাশি।
স্কেলার রাশি হলো এমন একটা রাশি যে রাশির কোনো দিক নাই কিন্তু শুধু মান আছে। মানে আমরা যদি লিখতে পারি স্কেলার রাশি, স্কেলার রাশি হলো দিক নেই, মান আছে। মানে আমি যদি বলি এইটা হলো একটা জায়গা এ, এটা হলো আরেকটা জায়গা বি। আমরা যদি বলি এতে কিভাবে যাব, আমরা এতে যে কোনো এভাবে এভাবে ঘুরে 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 যে কোনো দিকে যেভাবে মন চায় সেভাবে যেতে পারি, কারণ এখানে কোনো দিক আমরা উল্লেখ করিনি, তাই আমরা এইখানে যেইভাবে মন চাই সেভাবে যেতে পারি। এজন্য এটাই হলো একটা স্কেলার রাশি, মানে এর কোনো দিক উল্লেখ নেই কিন্তু এর একটা মান আছে। আমরা যদি এখানে এভাবে মনে করি এটা 2, এটা 2, এরভাবে এটা 4, এরকম মনে করলে আমরা এই দাগটার একটা মান পাবো, কিন্তু এই দাগটার কোনো দিক পাবো না, কারণ বারবার এটা দিক চেঞ্জ হইতেই আছে। এই রাশিটাই হলো স্কেলার রাশি। আর স্কেলার রাশিরই আরেকটা যে রাশি সেটা হলো ভেক্টর রাশি। ভেক্টর রাশি, স্কেলার রাশি থেকে বোঝাই যায় যে স্কেলার রাশির মান আছে, দিক নাই। তার মানে ভেক্টর রাশির অবশ্যই দিক আছে, মানে ভেক্টর রাশির দিক আছে আবার মানও আছে। এখন ভেক্টর রাশিতে বোঝাতে হবে যে এই একটা বিন্দু হলো এ, এই একটা বিন্দু হলো। এখন আমরা যদি বলি এ থেকে বিতে আমরা কীভাবে যাব, স্কেলার রাশিতে যেমন আমরা যেভাবে মন চাই সেভাবে গেছিলাম, কিন্তু ভেক্টর রাশিতে ওইভাবে যাওয়া যাবে না। ভেক্টর রাশিতে বলতে হবে একটা নির্দিষ্ট দিকে, অর্থাৎ আমরা যদি এই দিকটা বলি তাহলে এইভাবে এ থেকে বিতে যেতে হবে, মানে এটা হলো তার দিক। আমরা এই দিক দিয়ে বিতে যাব, এটাই হলো একটা ভেক্টর রাশি। মানে ভেক্টর রাশির দিকও আছে, মানও আছে। আমরা যদি উচ্চতর গণিতের অধ্যায় 12 কথা বলি, সেখানে ভেক্টরের কথা বলা আছে। সেখানে বলা আছে এবি ভেক্টর। এখানে ভেক্টর দিয়ে বোঝানো হয়েছে এ বি এর দিকে, এ থেকে আমরা বি এর দিকে যেতেছি, এটাই হলো ভেক্টর। ভেক্টর রাশির দিক আছে, মানও আছে। এরপরে আমাদের দেওয়া আছে দূরত্ব ও সরণ। আমাদের দূরত্ব ও সরণ জানতে হলে আমাদের দুটা বিন্দু নিব আমরা, এ আরেকটা বিন্দু বি। এখন আমি যদি আপনাদের বলি যে আপনার এ থেকে বিতে কীভাবে যাবেন, এখানে যে কোনোভাবে যাওয়া যায়। আমি এরকম 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 বলতে পারি। তাহলে এভাবে আমরা এখান থেকে যে এমনি 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 গেলাম, এটাই হলো দূরত্ব। মানে দূরত্বর আমরা যে কোনো দিক দিয়ে যেতে পারি, দূরত্বর কোনো নির্দিষ্ট দিকের দরকার নাই, শুধু এই দূরত্বের একটা মান আছে। তাই আমরা আগের কথা থেকে যে বলতে পারি যে দূরত্ব হলো একটা স্কেলার রাশি। দূরত্ব স্কেলার রাশি, এটা থেকে বোঝা যায় যে দূরত্বতে আমরা দুইটা বিন্দু, আদি বিন্দু আর শেষ বিন্দু, এটা যদি আদি বিন্দু হয় আর এটা যদি শেষ বিন্দু হয়, তাহলে আমরা আদি বিন্দু থেকে শেষ বিন্দুতে যে কোনো যেতে পারলে ওইটাই দূরত্ব হবে। আবার এটা যদি আমাদের আদি বিন্দু হয়, আমরা যদি পুরোপুরি এমনি 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 ঘুরে 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 আবার এখানেই আসি, তাহলে পুরো যে পথটাই আবার আমরা ঘুরছিলাম ওইটাই হলো দূরত্ব। মানে দূরত্বের শুধু মান আছে, কোনো দিক নেই। আবার সরণ হলো আবার ভেক্টর রাশি। ভেক্টর রাশি থেকে বুঝে যেতেছে যে এটার দিক আছে। সাপোজ এ হলো একটা বিন্দু, বি হলো আরেকটা বিন্দু। এই সরণ হলো আদি বিন্দু এবং শেষ বিন্দুর সরলরৈখিক দূরত্ব। অর্থাৎ এ থেকে বিতে আমরা যদি একটা সরলরেখা আঁকি, তাহলে এটাই হবে একটা সরণ। মানে শেষ বিন্দু এবং আদি বিন্দুর সরলরৈখিক দূরত্বকেই সরণ বলে। মানে সরণ হলো সবচেয়ে ছোট দূরত্ব। আমরা জানি কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব হলো সরলরৈখিক দূরত্ব। সরণ হলো একটা সরলরৈখিক দূরত্ব। সরণের ভেক্টর রাশি, এটা আমি আগেই বলেছি। সরণের তার অর্থাৎ সরণের দিকও আছে, অর্থাৎ সরণের মানও আছে। আবার আমরা উপরে যেমন এখানে দূরত্ব থেকে জানতে পারছিলাম একটা বিন্দু থেকে শুরু করে পুরা ঘুরে যদি আবার সেই বিন্দুতেই যাই তাহলে সেটা দূরত্ব হবে, কিন্তু সরণের বেলায় সেটা ঠিক না। কারণ সরণের মেইন জিনিসই হলো আদিবিন্দু এবং শেষ বিন্দু সরলরৈখিক দূরত্ব, কিন্তু এখানে আদিবিন্দু যেটা, শেষ বিন্দুই সেটা। তাহলে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আবার ফেরত গেলাম, অর্থাৎ এখানে সরণ হবে 0। অর্থাৎ আদিবিন্দু শেষ বিন্দু সরলরৈখিক দূরত্ব এখানে থাকবেই না, মানে এখানে কোনো দূরত্ব হবেই না, অর্থাৎ এখানে সরণ হবে 0। তাই এখানে দূরত্ব থাকলেও সরণ থাকবে না। এটাই হলো দূরত্ব এবং সরণের বৈশিষ্ট্য। আবার আমরা যদি দূরত্ব ও সরণের মাত্রার কথা বলি, দুটার মাত্রা একই। দুইটার মাত্রাই হলো এল, অর্থাৎ দূরত্ব লেন্থ। এল মানে লেন্থ, এটা আমরা প্রথম অধ্যায় থেকেই জেনেছি যে মাত্রা এল মানে লেন্থ। এখন দূরত্ব সরণ দুটার মাত্রাই একই। সরণ হবে এবি ভেক্টর আর এর মাত্রা হবে এল। আবার দূরত্ব হবে শুধু এবি, ভেক্টর নাই, কারণ ভেক্টর এবি তো দূরত্ব তো ভেক্টর রাশি না, দূরত্ব এটা স্কেলার রাশি, তাই এর কোনো দিক নেই, তাই দূরত্ব হবে এবি। আবার দূরত্ব এও হতে পারে।
আবার কিন্তু দ্রুত স্মরণ দুটার মাত্রাই হবে এল। আজকের পদার্থবিজ্ঞান ক্লাস এই পর্যন্তই। যদি কোনো সমস্যা হয়ে থাকে এখানে ক্লাসটা বুঝতে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এগুলো একটু বাসায় ভালো করে বইটা রিডিং করবেন, কারণ বইয়ের উপরে কোনো বিকল্প নেই। তাই ভালো করে বই পড়বেন, আর কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন।